গতকাল এই আপনাদের মতো আমিও সংবাদ মাধ্যমে সমাজ মাধ্যমে একটা সভা বা ছোটখাটো সভা সেটা দেখলাম, যেখানে মাননীয় বিধায়ক কুণাল ঘোষ তিনি একটি ফোন হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা বক্তব্য মানে সেখানকার উপস্থিত দর্শকদের শোনাচ্ছিলেন। সে শোনাতেই পারেন, একটা সভা, সেখানে এক এক রকম ভাবে বক্তব্য উঠে আসে। কিন্তু সেই বক্তব্যগুলোর মধ্যে থেকে যে জিনিসগুলো কানে ঠেকলো সেটা একটানা বলে যাওয়া, ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি গলা ওটাই হয়ে থাকে তাহলে সেইটা কি শুনতে পেলাম, যে কর্মীদের ওপর বিপুল বিপুল অত্যাচার করা হচ্ছে, নাকি বিপুল বিপুল ভাবে তাদেরকে ধরপাকড় করা হচ্ছে, কেস দেওয়া হচ্ছে, ঘর বাড়ি লোপাট করে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ওনার ভাষায় উনি যেরকম এর আগেও বলতেন সেরকম ভাবেই অপপ্রচার, মিথ্যা। কারণ মিথ্যা ছাড়া ওনাকে আমি কিছু বলতে কখনো শুনিনি, সেগুলোই বলে চলবেন। আচ্ছা ছেড়ে দিন, সে তার ব্যক্তিগত মতামত। আমি কখনো যদি যেটুকু বললাম সেটুকুর জন্য মার্জনা চাইছি। কেন মার্জনা চাইছি? বাক স্বাধীনতা, সেটা তার বক্তব্য, একটি সভায় তিনি বক্তব্য রেখেছেন, রাখুন। কিন্তু মুশকিল হচ্ছে এই মানুষটি দিনের পর দিন রাষ্ট্রবিরোধী আচরণ, রাষ্ট্রবিরোধী বক্তব্য রেখে গেছেন, সেগুলো একটাও মানছি না। দেশকে লুট করবার জন্য যে সমস্ত শক্তি সক্রিয় ছিল, উনি ছিলেন তাদের প্রশ্রয়দাতা, সেটাকে মানছি না। কিন্তু এই এপিসোডের প্রসঙ্গটা হচ্ছে, আচ্ছা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে কে? এইটা একটু দেখা যাক তো সুধী দর্শকবৃন্দ, চলুন দেখি এই এপিসোডে, একটু ভেবে দেখি। বন্দে মাতরম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। খেয়াল করে দেখুন, অলমোস্ট তৃণমূল কংগ্রেস দলটাই নেই। তৃণমূল কংগ্রেস দল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার করে দিয়েছে বলা যায়, বা বার করে দিয়েছে বলা ঠিক হবে না, মানে ওনার ওই চেয়ারপারসনের পদ এখন সে সমস্ত কিছু পাত্তা দেয়নি। আলাদা রেজলিউশন করে আলাদা তাদের চেয়ারপারসন, আলাদা সম্পাদক টম্পাদক, এই সমস্ত সহসভাপতি সব ঠিক করেছে। ঋতব্রতপন্থী বলুন, বা ওটাই আসল তৃণমূল বলে তারা দাবি করছে বলুন, বা ওটা একটা বিদ্রোহী তৃণমূল বলুন, যা হয় এটা কিছু বলতে হবে। এখনো তো নাম খুঁজে পাচ্ছি না আমরা কি বলবো ওটা। তেমনি আবার এরা যারা ওই পুরনো ছিল তৃণমূল, আমি ওটাকে ইনভার্টেড কমার মধ্যে বলেছি ছিল তৃণমূল, তা সেই ছিল তৃণমূলের মধ্যে কারা এখন আছে এটাকে ব্যঙ্গ হিসেবে নেবেন না, কারণ কেউই বুঝতে পারছি না আমরা যে কোনটাকে কোনটা বলে ডাকবো। একটা কিছু বলে তো ডাকতে হবে সম্মান দিয়ে, না আমরা গণতন্ত্রের সম্মান দেখিয়েই বলছি। ওই বিদ্রোহী তৃণমূল বা বেরিয়ে যাওয়া তৃণমূল, তৃণমূলের থেকে তৃণমূলকে ছিনিয়ে নিয়ে বেরিয়ে চলে যাওয়া তৃণমূল, সেটা হতে পারে। আর একটা হতে পারে এটা কি অবশিষ্টাংশ তৃণমূল বা অতীতের তৃণমূল বা ছিল তৃণমূল। এখন এইখানে ভাবতে হবে যে এই ছিল তৃণমূলের মধ্যে এখনো আছে কে, ভাবতে হবে। পার্লামেন্টে তো একরকম হয়ে গেছে, সবাই দেখেছেন, 28-এর মধ্যে 20 বাদ চলে গেছেন এনসিপিআই পার্টি গঠন করে। বিধানসভায় দেখতে পাচ্ছেন 80-র মধ্যে 60 বাদ, এক্ষুনি যেটা বললাম সেরকম হয়ে গেছে। এ বাদেও যে অংশটা আছে, এই আমরা ধরুন এরা তো এমএলএ এমপি, এদের কথা গেল, বড় বড় ব্যাপার। আর একটু নিচে আসি, পৌরসভা, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এ সমস্ত জায়গাতেও কি এনসিপিআই ঢুকেছে? এ সমস্ত জায়গাতেও কি আপনার ওই ছিল তৃণমূল বা ছিনিয়ে নিয়ে চলে গেল তৃণমূল বা বিদ্রোহী তৃণমূল, এরকম এরকম ভাগযোগ হয়েছে? নাকি কেউ এখন ওরা নিজেরা যদি প্রশ্ন করেন এই তোমার এখন দলটা কি, উত্তর দিতে পারবে? পারবে কি? তারা ঠিক কারা? এ বাদে একটা জিনিস কিন্তু একটু প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে। ধরা যাক
ধরা যাক শওকত মোল্লা যদি এই জেলের বাইরে থাকতো, ধরা যাক জাহাঙ্গীর যদি জেলের বাইরে থাকতো, ধরা যাক শেখ শাহজাহান যদি জেলের বাইরে থাকতো, সোনা পাপ্পু যদি জেলের বাইরে থাকতো, আরো আরো যে সমস্ত দণ্ড প্রতাপ এখন কান ধরে ওঠবস করছে, তারা যদি জেলের বাইরে থাকতো, তারা তাহলে এই যে দলগুলো হয়েছে তাদের মধ্যে কার মধ্যে থাকতো? এরা যদি ধরেন বাইরে থাকতো, তাহলে কিসে থাকতো এরা? এইটা বড্ড একটা চিন্তা। তার কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে ওই শেখ শাহজাহানের পক্ষে সওয়াল করেছিলেন, প্রচন্ড সওয়াল করেছিলেন। ওই শেখ শাহজাহান ধোয়া তুলসী পাতা এই নিয়ে সওয়াল করেছিলেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল নিয়ে সওয়াল করেছিলেন তার গ্রেপ্তার হওয়ার পর। এই ফিরহাদ হাকিমকে পাশে নিয়ে কলকাতার প্রাক্তন মেয়র মানে কি বীরের মতো তাকে ফিরিয়ে আনা হবে। আর একজন কি বলেছিলেন যে বাঘ খাঁচায় বন্দি হলো, সে বাঘ থাকবে না, এই সমস্ত কি সব বলেছিলেন। ভাষাগুলো প্রায় একই রকম, ভালো লাগে। কিন্তু এই শওকত মোল্লা, এই জাহাঙ্গীর, এদের হয়ে কারা কারা সওয়াল করতেন? আর এখন এরা তো অ্যারেস্ট হয়েছে, এখন জেলের মধ্যে কারা গেছে? এরা গেছে তো। তাহলে এদের হয়ে কি উনি ওই মিটিং এ ফোনের মধ্যে থেকে যেটা শুনলাম, তাহলে ওদের হয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ এখন কেঁদে উঠছে? যেখানে যে ওখানে দাঁড়িয়ে যে মাননীয় বিধায়ক কুণাল ঘোষ, তিনি ওই সভায় যে বক্তব্যটা ফোনে শোনালেন, তাহলে এই কুণাল ঘোষ পর্যন্ত, তিনি এখন মাননীয় বিধায়ক, তিনি কিছুদিন আগে কি বলেছেন যে তিনিও ক্ষুব্ধ। কাকে নিয়ে? সুমিত রায়। সুমিত রায় নাটের গুরু, এই সব সর্বনাশের নাকি নাটের গুরু। এখন উনি স্বয়ং তার সমালোচনা করেছেন এবং বিধানসভায় দাঁড়িয়ে যে সমস্ত অপকীর্তি করা মানুষদের বিরুদ্ধে এই রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে, উনি তাকে স্বাগতও জানিয়েছেন। তার বক্তব্য তিনি বিধানসভায় রেখেছেন, সবাই দেখেছে। এরা যদি বাইরে থাকতো, তাহলে কোন দলে থাকতো? আর তারপরে সবচেয়ে বড় প্রশ্ন যেটা, 80 যদি 147-48 হয়ে যেত, তাহলে কি হতো? এরা কি করত? এই প্রশ্ন উঠবে না শুধু দর্শকবৃন্দ? আজকে যাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণ কেঁদে উঠছে, একের পর এক তথ্য প্রমাণ লোপাট করে একের পর এক অপরাধীকে ঢাকা দেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, তোষণ করবার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোর্টে ব্যয় করেছেন তিনি দিনের পর দিন। আর সেইটা যাকে বলে একেবারে ওই গালাশীল হয়ে যাচ্ছে, সেইটা কি? আসতে চলেছে সেই আইনগুলো, গুন্ডা দমন আইন, সরকারি সম্পত্তি ধ্বংস করা, যেটা বামেদের প্রায় নেশায় পরিণত হয়ে গেছিল। যে কোনো কিছু একটা আন্দোলন করলেই বাস ভেঙে দাও, টায়ার জ্বালিয়ে দাও, বাস পুড়িয়ে দাও, সরকারি সম্পত্তি ঢিল মারো, ইট মারো, দাও ভেঙে কাঁচ। ঠিক সেইটারই পদাঙ্ক অনুসরণ করে চলতে শুরু করেছিল কার হাত ধরে? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, যিনি বিধানসভা ভবন ভেঙেছিলেন। গিয়ে বিধানসভা ভবনের ভিতরে ঢুকে উনি ভাঙচুর করেছিলেন। আজকের এই আইন যেটা প্রণীত হতে চলেছে, সেটা যদি তখন থাকতো, তাহলে ঠিক কি হতো? এখন ওই আইনের যে ফাঁকগুলো গলে গলে যারা বেরিয়ে গেছিলেন এতদিন, তাদের এবার দিন কিন্তু সঙ্গে চলার দিন।
এখন উনি ঠিক কাদের প্রশ্রয়ের কথা ওখানে বললেন, আর এই প্রশ্রয়ে যারা আছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটানোর মতো, আবার বলছি, রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হোক, পারলে দলটাকে নিষিদ্ধ করা হোক, ওই অবশিষ্টাংশ তৃণমূলকে নিষিদ্ধ করা হোক রাষ্ট্রদ্রোহী দল হিসেবে। আর অন্তত প্রথমে এই জয় বাংলা স্লোগান আমাদের এই রাষ্ট্রে, এই রাষ্ট্রবাদী আমাদের এই সরকারের আমলে চলবে না। এখানে জয় হিন্দ চলবে, এখানে বন্দে মাতারম চলবে, এখানে ভারত মাতা কি জয় চলবে চলবে চলবে। এখানে জয় বাংলা চলবে না, ওটা বাংলাদেশের স্লোগান। এটা রাজ্য সরকারকে অনুরোধ করছি, বিল এনে এটাকে ইমিডিয়েটলি নিষিদ্ধ করা হোক, যে বলবে তাকে ধরপাকড় করে জেলে ঢোকানো। তাহলে তারা কারা ওইটা বলছে এখনো পর্যন্ত? ওনার বক্তব্যে উল্লাস প্রকাশ কারা করছে? তাহলে ওই যারা জেলের মধ্যে ঢুকেছে, শাহজাহান, সোনাপাপ্পু, জাহাঙ্গীর, শওকত, আরো কত কি, তাদের যে উচ্ছিষ্টাংশ পড়ে আছে, যেটা এসআইআর এ হওয়ার পরেও, ওপারে অনেক চলে যাওয়ার পরেও ভাবছে আচ্ছা ঠিক আছে আর একটু দেখি, আজ যাব না কাল যাব, এরা কি তারা? গণতন্ত্রে কোনো একজন মানুষকে কেউ সমর্থন করতেই পারে, কিন্তু একজন অত্যাচারীকে কারা সাপোর্ট করে? সুধী দর্শকবৃন্দ, আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। একজন স্বৈরাচারীকে কে সাপোর্ট করে? যে ভয়ঙ্কর দৃশ্য প্রত্যেকটা পার্টি অফিসের থেকে, বিভিন্ন ওয়ার্ড অফিস থেকে ওনাদের যে সমস্ত বিষয়গুলো বেরিয়ে আসছে, সেগুলো কিসের ইঙ্গিত দেয়? লুটের পর লুট, যে লুটের কোনো হিসাব নেই, সীমা নেই, পরিসীমা নেই, সেই লুট সাম্রাজ্যের নেত্রী, তার বক্তব্য কি যারা সাপোর্ট করে তাদেরকে ঠিক কি বলে? শুধু দর্শকবৃন্দ, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে, সকলের মত প্রকাশের অধিকারকে সম্মান দিয়ে, এর পরেও এই প্রশ্নটা দর্শকদের জন্য রাখলাম। আপনাদের ভালো লাগবে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, একটু সাবস্ক্রাইবটা করুন, সকলের কাছে অনুরোধ। এই সমস্ত দেশ বিরোধী শক্তির সঙ্গে লড়তে গেলে, আমাদের এগোতে গেলে, আমাদের সাপোর্ট করতে গেলে আপনাদের সামান্য একটি কাজই করতে হবে, সেটা একটুখানি সাবস্ক্রাইবটা করুন। আর আপনারা যে মতামত লিখবেন, লিখে একটু শেয়ার করে দিন, তাহলে আপনার মতামত অনেকে দেখতে পাবে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। নমস্কার।